নমস্কার মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাকে বাজারের উপরে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। 21 তারিখে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক প্রদত্ত যে বাজেট, এই বাজেটকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করছি। কারণ এই বাজেট সর্বব্যাপী, সর্বগ্রাহী, সর্বস্পর্শী। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 32,423.44 হাজার কোটি টাকা এই বাজেটের মধ্যে কোনো করের সংস্থান নেই, অর্থাৎ করবিহীন বাজেট। এটা এই বাজেটের সবচেয়ে বড় বিশেষত্ব, জনগণের উপর কোনো কর চাপানো হয়নি। সুতরাং আমি শুধু, আমাদের অনেক বক্তা অনেকগুলি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন, ছোট ছোট কিছু বিষয় আমি এখানে উপস্থাপন করতে চাই। যে একটা সরকার কত জনদরদী হলে পরে আমাদের এই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ত্রিপুরা রাজ্য তার ব্যতিক্রম নয়। এই কৃষির উপর জোর দেওয়ার জন্য এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য প্রাপ্তির জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী কৃষকদের নিয়ে একটা এফপিও গঠন করার চেষ্টা করেছেন। প্রত্যেকটা ব্লকে একটা করে এফপিও মানে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যা কৃষকের উৎপাদিত ফসল তাদের মাধ্যমে বিক্রি করা, এই ফসল থেকে কিন্তু নতুন কিছু তৈরি করা যায় কিনা সেটি তৈরি করাই এফপিওর লক্ষ্য। সুতরাং আমি জানি না, আমার কাকরাবন বিধানসভায় একটা এফপিও আছে, সেই এফপিওর মাধ্যমে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের একটা সেন্টেড রাইস অর্থাৎ কালিঘাসা ধান, যেটাকে মিলিং করে ভোগ নাম দিয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মেলায় সেখানে দেওয়া হয়েছে। এবং এটা হায়দ্রাবাদ থেকে এবং দিল্লি থেকে, বোম্বে থেকে অর্ডার এসছে, তারা অর্ডার দিয়ে সাপ্লাই করতে পারছেন না, এত বেশি অর্ডার। তাহলে কৃষকের উৎপাদিত জিনিস উৎপাদন করার পর তার বাজারের ব্যবস্থা করার জন্য যারা কৃষক দরদী, কৃষকের নামে আন্দোলন করেছেন আমরা দেখি, তাদের জন্য এই ধরনের কোন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এটা শুধু কাকরাবনে নয়, সারা রাজ্যের অনেক জায়গায় এই এফপিও তৈরি করা হয়েছে। প্রতিটা গ্রামে এফপিও কে সহায়তা করার জন্য এফআইজি অর্থাৎ ফার্মার্স ইন্টারেস্টেড গ্রুপ, তাদের মাধ্যমে কৃষক থেকে একটা কোম্পানি বানানো হয়েছে, তার মাধ্যমে সেটা চলছে। দ্বিতীয় যেটা হচ্ছে, আমাদের কৃষকের জন্য এই রাজ্যে সরকার আসার পর 36টা কৃষক বন্ধু সেন্টার তৈরি করা হয়েছে। আমাদের বিএলডব্লিউরা আমাদের যেই পরিমাণ এরিয়া সমস্ত কৃষকের কাছে যাওয়ার মতো অবস্থা থাকে না, তার জন্য প্রতিটা কৃষি মহকুমাতে একটা করে এই ধরনের কৃষকদের বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য ব্যবস্থা করার জন্য 2 জন এগ্রি সায়েন্টিস্ট সেই কৃষক বন্ধু সেন্টার গুলিতে রাখা হয়, ডিসপ্লে করা হয়। যদি ধানের এই অবস্থা হয় তাহলে ধান খেতে যেতে হবে না, ওই ডিসপ্লে দেখে বলে দেবে যে আমার খেতে এই রোগ, তাহলে তার জন্য কি প্রতিকার করা উচিত। প্রতিদিন 2টা থেকে 4টা পর্যন্ত, কারণ সকালবেলা কৃষকরা কাজ করবেন, বিকালবেলা তারা গিয়ে ওই সিমটম দেখে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেটার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কৃষক দরদী যারা ছিলেন তারা এই ধরনের ব্যবস্থা করতে আমরা দেখিনি। শুধু তাই নয়, আমাদের কৃষকদের জন্য নতুন নতুন যে কাজগুলি হচ্ছে, সেটা একটা পাওয়ার টিলার জন্য দেখা গেছে তৎকালীন সময়ে নেতাদের বাড়ি বাড়ি যেতে হতো, যার জমি নেয় পাওয়ার টিলার পেত, সেটা বিক্রি করে দিত। এখন আনলিমিটেড কৃষি সরঞ্জাম, সার, ঔষধ সবকিছু দেওয়া হচ্ছে। এটা তারা দেখেন না। তারা 3টা বিষয় নিয়ে এখানে এসছেন বিরোধী বন্ধুরা।
তাদের শব্দ চয়নের মাধ্যমে বিধানসভাকে উত্তপ্ত করে এমন একটা বার্তা বয়ে আনে যে বিধানসভায় বিরোধীরা কথা বলতে পারছে না, তার জন্য তারা বয়কট করছেন। আসল কথা তাই নয়, 7 দিন পর্যন্ত বলার মতো তাদের কোনো পুঁজি নেই। এবং আমাদের বিরোধী বেঞ্চের বন্ধুরা যে কথাগুলি বলেন, আমি প্রথম দিনে প্রথম অধিবেশনে তিনি একটা বেসরকারি প্রস্তাবে কথাটা কি বলেছেন, যে গ্রাম পাহাড়ে দুর্বিষহ অবস্থা। আমি জানি না কোথায় দুর্বিষহ অবস্থা, কেন দুর্বিষহ অবস্থা, এটা তারা প্রকৃতপক্ষ বলতে পারছেন না। এই ঘটনাকে কেন্দ্র করে তারা ওই হুজ্জতি করে সভাটাকে বয়কট করলেন। সভা বয়কট করাটা কেন বয়কট করেন? আপনার কথা বলার অধিকার আছে, আপনি বলেছেন, এমন কথা বলুন যে কথাটা সভা শুনে। আমি প্রথম দিকে বাজেটকে সমর্থন করে আরো কিছু কথা বলে আমি একটু অতীতে ফিরে যাব। এই সদনকে আনার জন্য বিরোধী বন্ধুরা এখানে নেই। আমার দুর্ভাগ্য, বেসরকারি প্রস্তাব যিনি দীপঙ্কর সেন মহাশয় এনেছিলেন, তার জবাব দেওয়ার সময় উনি এবং ওনারা হলে ছিলেন না। আজকেও আমার দুর্ভাগ্য, আমি কিছু বলবো বলে রেডি হয়ে এসেছিলাম, কাকে বলবো? আমার জীবন যৌবন শেষ করেছে ওই সিপিএম দলে থেকে। সেই সিপিএম দল থেকে 1992 সালের 10ই অক্টোবর প্রাণ বাঁচাতে সাংবাদিক সম্মেলন করে ওই দলটা ছেড়ে আর 25 বছর বাড়িতে বসেছিলাম। তারপরে ভারতীয় জনতা পার্টি মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার কিছু কাজে অনুপ্রাণিত হয়ে এবং ভারতীয় জনতা পার্টির ধারণা কার্যক্রম দেখে আমি এই দলে অন্তর্ভুক্ত হই। সুতরাং আমি ওই 70 দশকের কিছু কথা বলবো, এই সদনকে জানাবো। যারা এত বড় বড় কথা বলেন, কৃষকের জন্য বলেন, শ্রমিকের জন্য বলেন, বেকারের জন্য বলেন, তাদের সেই দিনের কথাগুলি বলার পর 1978 সালে তারা ক্ষমতায় ছিলেন। 1978 থেকে 88, 93 থেকে আরম্ভ করে 18 পর্যন্ত তারা শাসন ক্ষমতায় ছিলেন। যে স্লোগান দিয়ে হাজার হাজার কৃষক, শ্রমিক, যুবক তাদেরকে রাস্তায় নামিয়ে খুন করিয়েছেন, আন্দোলনের নামে হটকারিতা করেছেন, আর তারা ক্ষমতায় বসে কেন করলেন না, সেই কথাটা একটু বলার চেষ্টা করবো মাননীয় চেয়ারম্যান সাহেব। আমি বাজেটের উপর আর একটা কথা বলি। অনেক দিশা 51 পৃষ্ঠার এই বাজেট বইয়ে অনেকগুলি দিক আছে যেগুলি বলতে গেলে আমাদের এই 7 দিন নয়, আরো কয়েকদিন বাড়াতে হবে। আর শোনার মতো তারা লোক নেই আমরা ট্রেজারি ম্যান ছাড়া। আর কংগ্রেসের 2 জন বন্ধু তারা আছেন, আমাদের বিরোধী হিসাবে বলতে পারি দাঁড়িয়ে আছেন। আরেকজন তো প্রশ্ন তুলে দিয়েই উনি ভরসবক্তা তুলে যান, শোনার মানসিকতা থাকে না। সদনে আসেন, কিছু কথা বলেন, বলে উনি চলে যান। আমি জানি না, ব্যক্তিগতভাবে আমি কাউকে কিছু বলবো না। এবার যারা বলছেন ত্রিপুরা রাজ্যে দেখছেন না, আমাদের সরকার নারীদের অগ্রগতির কথা বলছেন, 33% কথা বলছেন, তারা শুধু কাগজ নিয়ে আসেন। কি লেখা আছে কাগজ বিপ্লবে? তাদের সময় কি ছিল স্লোগান? ইনকলাব জিন্দাবাদ, আমরা কামড়ো তোমরা বাদ। আর এখন আমরা বলছি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এটা তারা মানছেন না। ওই সময় সেলফ হেল্প গ্রুপ ছিল, আর এখন টিআরএলএম আছে। সেলফ হেল্প গ্রুপে আমারও সৌভাগ্য হয়েছিল, যদিও আমি দলটা ছেড়েছি, তারপরেও আমি এই ধরনের কাজে লিপ্ত ছিলাম বলে গুয়াহাটি একটা সেমিনারে গিয়েছিলাম ত্রিপুরা রাজ্যের পক্ষ হয়ে এই সেলফ হেল্প গ্রুপের জন্য। কি ছিল তখন? ছিল শুধু ফার্স্ট গ্রেডিং, সেকেন্ড গ্রেডিং, ফার্স্ট গ্রেডিং, সেকেন্ড গ্রেডিং এর পরে গ্রেড গ্রেডিং, আর কোনো গ্রেডিংও নাই, গ্রুপও নেই, টাকাগুলি হাফিজ হয়ে গেছে। আর এখন টিআরএলএম এর মাধ্যমে সারা রাজ্যে প্রায় 5 লক্ষ মহিলা এই টিআরএলএম গ্রুপের মধ্যে যুক্ত আছেন। প্রায় 53,000 এই স্বসহায়ক দল, যেটাকে আমরা টিআরএলএম গ্রুপ বলি। সেই টিআরএলএম গ্রুপের মধ্যে প্রথম গ্রুপ হয়, তারপরে বিও হয়, তারপর সিএলএফ হয়। সেই গ্রুপগুলির মধ্যে প্রত্যেকটা ব্যক্তি তার প্রবল অনুযায়ী 2 লক্ষ টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারেন। সেই 20 লক্ষ টাকা দিয়ে আত্মনির্ভর, নিজেরা সবাই আত্মনির্ভর হতে পারেন। বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে তারা কাজ করেন। এ থেকে প্রায় 6 লাখপতি দিদি হয়েছেন। তাদের হাতে আজকে ঘরের লক্ষ্মী। তারা সিদ্ধান্ত নিতে পারেন গোপালন, ছাগল পালন, বিভিন্ন রকম জিনিস
টেইলারিং, সেই কাজ কর্মযোগ্য চলছে সারা রাজ্যের আনাচে কানাচে। এটা তারা দেখেন না, এটা উন্নয়ন নয়। কত কোটি টাকা এটিআর মাধ্যমে গেছে, যেখানে সরস মেলা হয় সেখানে আপনারা দেখতে পারেন তাদের সেন্ট্রাল গ্রুপের দ্বারা উৎপাদিত ফসল অথবা কোন প্রোডাক্ট সেখানে আনে লক্ষ লক্ষ টাকা তারা বিক্রি করেন। এটা তারা দেখেন না। তারা শুধু দেখেন তিনটা জিনিস দেখা। আমাদের ত্রিপুরা রাজ্যের আয়তন কত ছিল? 10,400 সামথিং বর্গ কিলোমিটার। ওদের আমলে রেখা দিয়ে কাটিয়েছেন 16,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ আমার এই ত্রিপুরা বিধানসভা এখন তাদের পুকুরে আছে, পুষ্কুনি কেটেছেন 16,000 বর্গ কিলোমিটার। এটা আমার তথ্য নয়, 17 সালে যদি কোন তথ্য আপনারা বের করেন দেখবেন সেখানে আছে। কিন্তু না হয়েছে পুকুর, না রইল জমি। এই অবস্থায় তারা করেছেন, অর্থাৎ ট্র্যাকার টাকা দিয়ে লুটপাটদের বাণিজ্য করেছেন। আর এখন আপনারা গ্রামে যান, জল মিশনের দ্বারা জলবিভাজিকা প্রকল্পের মাধ্যমে ছোট্ট পঞ্চায়েত, মির্জা পঞ্চায়েতে 98টা পুকুর কাটা হয়েছে। যাকে পুকুর ব্যক্তিগত মালিকানায় যদি পুকুর কাটেন দেখবেন এত সুন্দর হয়নি, এত সুন্দর করে পুকুর কাটা হয়েছে। অন্যান্য দপ্তর তো আছে। সুতরাং এই টিআরএলএম এর মাধ্যমে নারীদের অর্থাৎ পরিবারের অগ্রগতি, এফপিওর মাধ্যমে কৃষকের অগ্রগতি, এগুলি তারা দেখছেন না। তারা শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য যুবকদের, বেকারদের কিছু দিতে হবে, চাকরি যারা পেয়েছেন তাদের জন্য ভাতা বাড়াতে হবে বা তাদের দিতে হবে। মার্গ ভাতা 3% দিয়েছে, 23% কেন দেওয়া হলো না? আর যারা অনিয়মিত কর্মচারী আছেন তাদের জন্য তারা চোখে চলে পাঠান। আমি ওদের কাছে, মাননীয় বিরোধী সদস্য যারা আছেন যদি শুনে থাকেন, তাদের কাছে আবেদন করব, পাম আওয়ার্ডের কারণে করেছিলেন, আপনারা কত দিয়েছেন? এই সরকার আসার পর কত বাড়িয়েছে? অঙ্গনারীর কথা চিন্তা করুন, সমস্ত হোমগার্ডদের কথা চিন্তা করুন। পর্যায়ক্রমে 7 বছর আর 35 বছর, তার মধ্যে 2.5 বছর করোনা, এর মধ্যে এত বড় বিপর্যয়, এর মধ্যে দাঁড়িয়েও এই রাজ্য সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বন্ধুগণ, এক কথায় সার্বিক ভাবে আমি প্রথমেই বলেছি, সর্বগ্রাহী সবাই গ্রহণ করতে পারে, সর্বস্পর্শী সবাইকে স্পর্শ করেছে এবং সর্বব্যাপী ত্রিপুরা রাজ্যের সব জায়গায় এই উন্নয়নকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। বন্ধুরা, এবার আমি শুধু পুরনো কিছু ইতিহাস বলবো। 1973 সাল কৃষক আন্দোলন, স্লোগান কি ছিল? এফসিআই এর মাধ্যমে ধান কিনতে হবে, কৃষকদের ন্যায্য মজুরি দিতে হবে, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। 78 সালে ক্ষমতায় এলেন, কেন 1 কেজি ধান কিনলেন না? স্লোগান দিয়ে মানুষকে রাস্তায় নামিয়েছেন। তার মধ্যে ব্যক্তিগতভাবে আমিও সেই আন্দোলনে একজন ছিলাম এবং জেল খেটেছি 4 দিন। জেল খেটেছি 4 দিন। 1974 সাল মনে করে দেখুন, ছাত্র আইন অমান্য আন্দোলন, আগরতলা ফায়ার ব্রিগেড সমনি, রক্তাক্ত অবস্থা, আমাদেরকে দিয়ে আন্দোলন করিয়েছেন। প্রতিটা জেলায় একটা করে, প্রতিটা মহকুমায় একটা করে কলেজ চাই, কাগজ কলম কালি রেশন সবের মাধ্যমে দিতে হবে, এরকম 14টা নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলেছেন। ওই 78 থেকে 73, 74, এর মধ্যে মাঝখানে কয়েকদিন বাদ দিয়ে তো 78 সাল, 1 বছর আপনারা রাজত্ব করেছেন সিআরপিকে নিয়ে। ওই সোমেন বর্মন সহ নিপেন বাবুরা 1 বছর সিআরপি সরকার, 78 থেকে একটানা 88 পর্যন্ত সরকারে ছিলেন। কোথায় কে না করেছে আপনাদেরকে কৃষকের জন্য ধান কিনা বন্ধ করার জন্য, প্রক্রিয়াকরণ করার জন্য 1 কেজি ধান কিনেননি। যিনি কৃষক সভা করেন, মাটিতে যার থাকে না চরণ, তিনি মাটির মালিক হন। জীবনে কৃষিকাজ করেননি, তিনি কৃষক নেতা। জীবনে ঘাট পুজোর হননি, তিনি ঘাট পুজোর নেতা। শুধু স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। 1975 সাল জরুরি অবস্থা, কালো দিন। কোথায় ছিলেন আপনারা? কি করেছেন আপনারা? সুতরাং আমি যদি বলতে যাই, মাননীয় চেয়ারম্যান সাহেব, সেই কথাগুলি বলতে গেলে কি হবে, অনেক সময় যাবে। আপনারা কি স্লোগান দিয়েছিলেন সেদিন? 14 সালে আরো স্লোগান দিয়েছিলেন, বেকারদের ভাতা দাও, বেকারদের চাকরি
দাও, এই স্লোগানটা আপনাদের ছিল না? আজকে আমাদেরকে আপনারা বলছেন বেকার যুবকরা, আমাদেরকে বলছেন কর্মচারীরা, আমাদের বলছেন নানা রকম সমস্যা নিয়ে আপনারা আক্রমণ করছেন। তখনকার সময়ে মনে করে দেখুন 2075 সালে কর্মচারী আন্দোলন, সেই কর্মচারী আন্দোলনে আমিও বনে বনে ঘুরেছিলাম জরুরি অবস্থার মধ্যে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য। আপনারা যখন 78 সালে ক্ষমতায় এলেন তখন কর্মচারীদের জন্য কি করেছেন? ব্যাগ কিছু কাঁধে নিয়ে হগবা মার্কা নেতারা অফিস বন্ধ নিয়ে শুধু সংগঠন করার চেষ্টা করছেন। মনে করে দেখুন কর্মসংস্কৃতি কি ছিল, কি ছিল ত্রিপুরা রাজ্যের অবস্থা, মানুষের কি অবস্থা ছিল। 1952 সালে সংবিধান তৈরি হওয়ার পর এসসিদের জন্য সংবিধানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, তাদেরকে আপগ্রেডেশন করার জন্য, ট্রাইবেলদের জন্য আপগ্রেডেশন করার জন্য। আপনারা ষষ্ঠ তফসিল চেয়েছেন, আপনারা ইনার লাইন চেয়েছেন। আপনারা ইনার লাইন কেন চেয়েছিলেন? সেই ইনার লাইনে আপনারা কি করেছেন? আপনাদের স্লোগানগুলি মনে করুন আর আপনাদের কার্যকালের কথা মনে করুন। এক ছত্র অধিপতি ছিলেন। 1978 সালের নির্বাচনে 56 আসনে আপনারা জিতেছেন, 4টা আসন মাত্র টিওএস ছিল। কে বাধা দিয়েছে? যা ইচ্ছা তা করতে পারতেন, বিধানসভায় বিরোধী বলে কেউ ছিল না, আপনারাই ছিলেন এককভাবে। কেন রাজ্যটাকে এই জায়গায় নিয়ে গেলেন? এখনো প্রত্যন্ত অঞ্চলে আমাদের জন্য রাস্তা করতে হয়, যে রাস্তা না থাকার কারণে ওয়াটার সাপ্লাইয়ের জন্য রিক পাঠানো যায় না, সেখানে কাজ করা যায় না। আগে তো রাস্তা, তারপরে যাবে, তারপরে জল হবে। কেন এই কাজগুলি করলেন না? মাননীয় দশরথ বাবু ছিলেন মুকুটহীন সম্রাট, বাজুবান রিয়াঙ্গা ছিলেন, সুধীন্দ্র দেববর্মা ছিল, বিদ্যা দেববর্মা ছিল, জিতেন বাবু আছেন, গত মন্ত্রিসভায় ছিলেন, আগে আন্দোলন করেছেন, সাংসদও হয়েছেন। কেন সংসদে কথাগুলি বলেননি? আজকে হঠাৎ করে এসে কিছু কাগজ নিয়ে আসেন। কাগজে বিপ্লব, পত্র বিপ্লব যাকে বলে, বাস্তবটা কোনোদিন দেখেছেন? ঘুরে গেছেন কোথাও? ধানের জন্য উনি বলছেন এই প্লানের মধ্যে কাকরাবুল বিধানসভায় 2টো কেন্দ্র ছিল প্রকিউরমেন্টের, একটা কেন্দ্রে এত কিছুর মধ্যে দিয়ে আমরা দিয়েছি। আমাদের কাকরাবং, গোমতী, শিবাইতলা সবকিছু ধান উৎপাদন হয়েছে। আগে মাছ আসতো, এখনো আছে যদিও। আমাদের কাকরাবং মাছের সারপ্লাস। খবর নিয়েছেন? জানেন কিছু? ঘরে বসে আপনি যত বক্তব্য রাখেন, আপনি পার্টির হোল টাইমে আর কিছু আসছেন, আর নিজের বউ চাকরি করে না, চাকরি করা ভালো। 10,300 দেশে কথা বলছেন, যত নেতা আছে তাদের হোল টাইমের আছে। একটা নেতার বউ ভাই 10,300 দেশে চাকরি দিয়েছেন, এটা জেনে শুনে ওই বেকারদের সাথে কথা বলা করেছেন, ইচ্ছা করে তারা করেছেন। শুধু চাকরি চেয়েছেন, চাকরি দিয়েছেন, সেই চাকরি বৈধ হবে কি বৈধ হবে না সেটা তো আগে বলেননি, এখন আমাদেরকে আক্রমণ করছে। বন্ধুরা, আপনারা যে স্লোগানগুলি দিয়েছেন, কে বাধা দিয়েছেন? আর এখন আমাদের এই রাজ্যে ট্রান্সপারেন্ট পলিসি নিয়েছে, সে চাকরি হচ্ছে না, এই কথাটা ঠিক নয়। যতক্ষণ আমার চাকরি হয় না ততক্ষণ মনে হয় চাকরি হয়নি। আমারটা হলেই চাকরি হয়েছে, না হলে চাকরি নয়। এই হচ্ছে আপনাদের অবস্থা। মনে করে দেখুন 1974 সালে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে আমি একজন ছিলাম। আমি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, সেকেন্ড ইয়ার ফাইনাল। 13 দিন জেলে ছিলাম, জেল কেটেছিলাম। আমার বসন্ত চলে গেছে জেলে, আমার বসন্ত চলে গেছে আন্দোলনে। ত্রিপুরার বসন্ত চলে গেছে আপনাদের কারণে। ত্রিপুরার কোন উন্নতি করেননি আপনারা। আপনারা শুধু স্লোগান সর্বস্ব, স্লোগানে আপনারা বাজিমাত করতে পারেন। কি সুকৌশলে কায়দা করে এই 7 দিনের বিধানসভায় কি বলবেন? এক কথা তো বারবার বলা যাবে না। কোনো পুঁজি নেই, মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে এসে একটা নাটক তৈরি করেন, কিছু মিডিয়া বন্ধু তারা এটা তুলে ধরবে রাজ্যের মানুষের কাছে। আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, আমরা কথা বলতে পারছি না, গণতন্ত্র নেই, এই কথাগুলি বলার চেষ্টা করেন। এই জন্য আপনারা বয়কট করছেন। বয়কট করার একমাত্র কারণ হলো আপনাদের কোনো পুঁজি নেই। কি বলবেন? 18 সাল থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এই রাজ্যে সংগঠিত কোনো হত্যাকাণ্ড হয়নি। রাজনৈতিকগত ভাবে আপনাদের হাত রক্তে রাঙা, যার জন্য আপনারা বারবার যে কাছের ঘরে থাকে সে অন্যের ঘর ঢিলায়, যেন তার ঘরটা সুরক্ষিত থাকে। তার জন্য আপনারা ব্যবস্থা করেছেন। দীপঙ্কর বাবু যতবার বক্তব্য রাখতে ওঠেন এমন কিছু মিথ্যা তথ্য এখানে পরিবেশন করেন, যার জন্য যে কোনো মানুষ প্রতিবাদ করবে।
যে কোনো মানুষ তার এই মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলবে, তারপরে হয়ে উত্তোলন করে স্পিকারের সামনে গিয়ে চলে যাবেন, একটা নাটক সংগঠিত করছেন। বন্ধুগণ, শুধু আমি মাননীয় সদস্যদের এইটুকু আপনাদের কাছে বলতে চাই, তারা যে কথাগুলি বলছেন আমি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করছিলাম। সময়টা একটু 1982 সাল মানিক সরকারের নেতৃত্বে দিল্লি অভিযান, কি দিল্লি থেকে রেল আনতে হবে। 1982 সালে 82 জন, তার মধ্যে আমিও একজন। ভোট পাবে গিয়ে বসে আছি, নেতারা ভিতরে গেছে রেল নিয়ে আসবেন, দেখি হাতের মধ্যেও কিছু নাই, হাতও নাই, বলতে বলি রেল তো দূরের কথা। 82 সালে আন্দোলন হয়েছে যুবকদের নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী 4 বারের যিনি মানিক সরকার, ওনার নেতৃত্বে আমরা গেছি দিল্লিতে। আর এখন কত রেল চলে, আমাদের কোনো আন্দোলন করতে হয় না। সাবরুম থেকে গুয়াহাটি নেওয়া হয় শুধু। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ভারতবর্ষের প্রত্যন্ত অনেক অঞ্চলে রেল যায়, সেটা বেরিয়েছে আমরা দেব না, এটা আপনারা জানেন। সুতরাং আন্দোলনের নাম করে মানুষকে বিভ্রান্ত করার দিন চলে গেছে। এই জন্য বেছে নিয়েছেন বিধানসভা, চেষ্টা করেছিলেন প্লাডের পরে বিভিন্ন জায়গায় মিছিল করার জন্য, মিটিং করার জন্য, তারা সেটা করতে পারে না, কারণ মানুষ কাম করেছে, মানুষ বুঝেছে জীবনের অভিজ্ঞতা দিয়ে। আমার মতো অনেক মানুষ সেই জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে যে তাদের সাথে থেকে সর্বনাশ ডেকে আনা যায় না। এই জন্যই তারা বলে একটু একটু এগুলো তথাকথিত স্বর্ণযুগের কালো দিনের ইতিহাস। স্যার একটু 10 মিনিট বাড়িয়ে দিন আপনি, আমার অনুরোধ। এটা হয় না। আচ্ছা ঠিক আছে, আর 2 মিনিট আমি চেষ্টা করবো স্যার। আমি আমাদের বন্ধুরা যারা আছেন, আমি এই কথা বলবো না। সিপিএম এর সময়ে বন্ধুরা কি করেছেন, সত্যিকার অর্থে তারা বিরোধী দলের ভূমিকাটা নিয়েছিলেন। এখন আমাদের মাননীয় বিরোধী বেঞ্চে 3 জন সদস্য আছেন, ওদেরকে সম্মান জানিয়ে আমি বলছি, তাদের একটা অত্যন্ত বাক্য না যদি তারা তখনকার সময় প্রতিবাদ করতেন। কি প্রতিবাদ করেছেন, সব জায়গায় আক্রান্ত হয়েছেন, মনে করে দেখুন তো আপনারা, সব জায়গার ঘটনাগুলি মনে করে দেখুন। আজকে তাদের সাথে আপনারা পিস পিস করে কথা বলছেন, হ্যাঁ কথা বলছেন। আমাদের দুর্ভাগ্য, 35 বছরে কংগ্রেস যেমন আক্রান্ত হয়েছে, বিরোধীরা যেমন আক্রান্ত হয়েছে, তেমনি সদলীয় ভাবে অনেকে আক্রান্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে যারা কথা বলেছে, দলের পক্ষ থেকে অন্যায় প্রতিবাদ করেছেন, তারাই সেখান থেকে সরেছেন। আপনারা মনে থাকবে অজয় বিশ্বাসের নেতৃত্বে 2000 লোক ত্রিপুরা রাজ্যে ওই বামপন্থা ছেড়ে এসেছেন। আর আমিও ছোট্ট একজন কর্মী, ওই 1992 সালে 10ই অক্টোবর সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাবে আগরতলায়, এখানে এই দলটা করা যায় না, এটা মানুষের কথা বলে না, এটা উপরে মেয়েকে দরদ দেখায়, সর্বহারের নাম করে কি ছিল, ডিক্টেটর অফ বলে দাঁড়িয়ে ডিক্টেটরশিপ অফ দ্য পার্টি, শেষ পর্যন্ত হয়ে গেছে ডিক্টেটরশিপ অফ দ্য পার্সন। সর্বহারের কথা বলেন, কোথায় সর্বহারা? ত্রিপুরা রাজ্যে কারখানার নষ্ট হয়ে গেল, একমাত্র সবেজন নীলমণি আমাদের জুটমেন্ট শেষ হলো কার কারণে? তখন তো আপনারাই ক্ষমতায়। শ্রমিকদের এত কথা বলেন, এত দরদ আপনাদের উঠতে ওঠে, শ্রমিকের জন্য কেন এটা নষ্ট হলো? এলো ডিএসডু বললো ধরমপাল সৎপাল, ত্রিপুরা রাজ্য রাবার বেল্ট এরিয়া। কথা যদি বলি আমি অনেক কথা বলতে হয়। এই রাবারের বিরোধিতা করেছিলেন আপনারা 70-60 দশকে, সেখানে মা মৈনী ত্রিপুরা, ওই মধুশ্রী, তারা সেখানে খুন হয়েছিলেন। জুমিয়াদের দিকে আন্দোলন করিয়েছেন, রাবারের বিরুদ্ধে কথা বলেছেন, রাবার যদি হয় গুম শেষ হয়ে যাবে। আর এখন সেই রাবার নিয়ে মায়া কান্না করেন। রাবারের মাধ্যমে কত মানুষের জীবিকা নির্বাহ হয় এখন। প্রথম কথা পেপার, তারপরে হকার, তারপরে ডিলার, তারপরে গাড়ি, কত হাজার হাজার মানুষ কত ইনকাম হয় রাবারের মাধ্যমে। সেই রাবারের বিরোধিতা আপনারা করেছিলেন, কম্পিউটারের বিরোধিতা আপনারা করেছিলেন, যে কোনো কাজের বিরোধিতা করেছিলেন। পরবর্তী সময়ে ঐতিহাসিক ভুল, ব্লান্ডারিং, আমাদের মাননীয় বন্ধুরা এখানে নেই, আমার ইচ্ছা ছিল
তারা যদি থাকতো আরো বেশি কইতাম। সামনে থেকে কিছু সুবিধা হয় না দেখতে তো কম যায় না। আপনার তারা হয়ে আছেন মাননীয় জিতেন বাবু। কোনটা সময় 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 চলে যাচ্ছে জিতেন বাবু। আমি জেলে গেছি কেন? 2 মিনিট। আমি জেলে গিয়েছিলাম ওই আমাদের ত্রিপুরার যে প্রতিটা বিভাগে কলেজ চাই, রেশন শপের মাধ্যমে 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে চাই, কাগজ কলম ফ্রিতে চাই, মেডিকেল কলেজ চাই, ইউনিভার্সিটি চাই। তার জন্য তখনকার সময়ে আমি রামনগর কলেজে দিয়েছিলাম 74-75 সালে জিএস। ওই তাদের দলে একেবারে নেতৃত্ব করে সেই জিএস হওয়ার সুবাদে আমাদের ফায়ার ব্রিগেড সম্মানিতে আমরা আইন অমান্য আন্দোলন করেছি। সেই আইন অমান্য আন্দোলনে সেখানে লাঠি বেটা হয়ে আমি জেলে গেছি। ঠিক কথা, এরা এটাই করবো। তার মধ্যে আমার কাছেই করছি, প্রকৃত বন্ধু হয়েছে। এখনো যদি আপনি রেকর্ড দেখেন, আমার তো কইলামে 24শে সেপ্টেম্বর কোতোয়ালিতে যাওয়ার রেকর্ড থাকবে, আগরতলা সেন্ট্রাল জেল। আর কত কথা বলবো, এসসি মন্ত্রী এসসিদের টাকা দিয়ে এসসিদের উন্নয়ন না করে রতন বাবু বিশাল করে এসসিদের জন্য ত্রিপুরার জেলখানা বানান। উনি এসসির টাকা দিয়ে জেলখানা বানান, আর কোনো টাকা নাই, বাজেটে কোনো টাকা নাই। জেল বানানোর জন্য এসসির টাকা চাই। এসসি মন্ত্রী যিনি, এসসি উন্নয়ন মন্ত্রী। আচ্ছা জিতু, সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই, বলেছে রেকর্ড আছে, আপনি তো আইনজীবীও বটে, কষ্ট করে একটু রেকর্ডটা জেনে নেবেন আমি কি করে জেলে গেছি। 1973 সাল গুণগত জমাতে আনেন, গুণগত জমাতে এতক্ষণ 5 মাস বিধায়ক ছিলেন। কেস নাম্বারটা বলতে পারবো, কেস নাম্বারটা বলতে পারবো না, সন্ধ্যা বলে দিলাম, তারিখটা বলে দিলাম, সেই তারিখে খোঁজ নেবেন। 1974 সাল 24শে সেপ্টেম্বর, 1974 24শে সেপ্টেম্বর, 1973 ডেটটা মনে নেই, কৃষক আন্দোলন, 1913 দিন। আচ্ছা ঠিক আছে 13 দিন জিতু কনক্লুশন করেন। সুতরাং আমি আপনাদের কাছে চাই, আমি আর আজকের দিনে বেশি কথা বলবো না। চেয়ারম্যান স্যার, মাননীয় সদস্য যেটা বললেন, আমার মনে এটা মানে আনপার্লামেন্টারি ওয়ার্ড, এটা এক্সপান্ড করা উচিত। কারণ না না এটা 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 রেকর্ডে যাতে না যায়, না এটা ইয়ে করা যায় না। না এটা ডিফেমেটরি আপনি বলতে পারেন না এইভাবে, যেহেতু আপনার কাছে প্রুফ নেই, এভিডেন্স নেই, আপনি ডিফেমেটরি ওয়ার্ড ইউজ করতে পারেন অ্যাকর্ডিং টু রুলস এন্ড প্রসিডিউর অফ দ্য বিজনেস। আপনি যেটা বললেন জিতেন বাবুকে, যে আপনি শুনেছেন, ঠিক আছে, ইউ ক্যানট আটার দ্য ওয়ার্ড which is hypothetical. This rule says, yes, you see the number. ঠিক আছে, সুদীপ বাবু জানি না আপনার কাছে কে বলেছে, বা আপনি যদি বলে থাকেন যাই হোক, আমি আপনাকে বলছি, আমি এই সদনে আজকের যে 32,423.44 এই বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়ে মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি বলবো ত্রিপুরা রাজ্যের রেকর্ডে করবিহীন, সর্বস্পর্শী, সর্বগ্রাহী এবং সর্বব্যাপী যে বাজেট, এই বাজেটকে আন্তরিক সমর্থন জানিয়ে এবং বিরোধীরা যে কথাগুলি এখানে বলার চেষ্টা করছেন বিজেপি সম্পর্কে এবং মানুষের মেকি দরদ দেখিয়ে একটা মানুষের আবেগকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, তার জন্যই আমি এই ঘটনাগুলির উল্লেখ করলাম। এই কারণে তারা যে আন্দোলন করেছেন, যে